ক্রীড়ামোদী ভাই বোনদের জন্য আগে একটা খুশির সংবাদ দিয়ে নেই। আমরা জানি আমাদের বাংলাদেশে প্রায় অধিকাংশ মানুষই প্রচণ্ড ক্রীড়া ভক্ত, কেউ ফুটবল ভক্ত, কেউ ক্রিকেট ভক্ত। আজ অন্যান্য খবর বাদ দিয়ে ক্রিকেট এবং ফুটবলের দুটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে এসেছে। এই দুটি তথ্য আপনাদের সামনে একটু শেয়ার করব। একটা হচ্ছে তামিম ইকবালের নেতৃত্বে যে বিসিবির নির্বাচন হলো, এই নির্বাচনে তামিম ইকবাল কাদেরকে নির্বাচিত করে এনেছেন এবং তার কমিটিতে কাদেরকে জায়গা দিয়েছেন, তিনি এখানে কোন এজেন্ডা নিয়ে কার এজেন্ডা বাস্তবায়ন করছেন, এই বিষয়ে একটা তথ্য দিব। শুনলে আপনারা হতভম্ব হয়ে যাবেন। তার আগে এই যে বিশ্বকাপ ফুটবল শুরু হতে যাচ্ছে, এই বিষয়ে একটা চমৎকার খবর আছে, এইটা দিয়েই শুরু করি। খবরটা হচ্ছে 2026 সালের বিশ্বকাপ ফুটবল বাংলাদেশ থেকে দেখা যাবে কিনা, এই ব্যাপারে যথেষ্ট সংশয় ছিল। প্রচুর টাকা দিয়ে ওর সত্ত্ব কিনতে হচ্ছিল, যার কারণে কেউ ওই পরিমাণ টাকা ইনভেস্ট করতে চাচ্ছিল না। সুতরাং বাংলাদেশের মানুষের বিশ্বকাপ ফুটবল দেখা অনেকটা প্রায় অনিশ্চিত হয়ে গিয়েছিল। বিশেষ করে এদেশে তো আর্জেন্টিনা এবং ব্রাজিলের একটা মারমার কাটকাট অবস্থা, দুই দলেরই যে পরিমাণ সাপোর্টার বাংলাদেশে রয়েছে। ক্রিকেটে যেমন ভারত আর পাকিস্তান একটা টান টান উত্তেজনা, ফুটবলেও ঠিক একই অবস্থা। আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা নিয়ে বাংলাদেশে অনেক কিংবদন্তি চালু আছে। কখনো কখনো মারামারি, কখনো কখনো আবার একে আরেকজনকে মিষ্টি বিতরণ, গরু জবাই করে খাওয়ানো, ইত্যাদি ইত্যাদি অনেক কথা, সেদিকে যাচ্ছি না। যাই হোক, সেই খেলাটি অবশেষে বিটিভির কল্যাণে বাংলাদেশের ক্রীড়ামোদীরা, ফুটবল প্রেমীরা এই খেলাটি উপভোগ করতে পারবে। আজকেই খবর প্রকাশিত হয়েছে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন, বিটিভি সরাসরি ফিফার কাছ থেকে 72,73,00,000 টাকায় সম্প্রচার সত্ত্ব কিনে নিয়েছেন। একেবারে কোনো মাধ্যম না, কোনো মিডিয়া না, সরাসরি ফিফার কাছ থেকে কিনে নিয়েছে। বিটিভি এই সত্ত্ব কিনে নেওয়ার ফলে যেটা হয়েছে, বাংলাদেশের ফুটবল প্রেমীরা বিনা পয়সায়, বিনা টাকা ব্যয়ে বিটিভি থেকে এই খেলা উপভোগ করতে পারবে। এখন এখানে একটা তথ্য আপনাদের জেনে রাখা দরকার। তাহলে বিটিভি ফিফার কাছ থেকে সরাসরি কিনলো কত টাকা দিয়ে? 72,73,00,000 টাকা দিয়ে। ভ্যাট ট্যাক্স সহ কিন্তু এইটা, ভ্যাট এবং ট্যাক্স বাদে 47 কোটি টাকা। 2022 সালের তুলনায় যা প্রায় 25 কোটিরও কম। ওই বিষয়েও আমি দুইটি কথা বলবো। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী তিনি বলেছেন যে ইতিমধ্যেই এই যে ভ্যাট ট্যাক্স সহ যে 73 কোটি টাকা খরচ হয়েছে, এর প্রায় 44 কোটি টাকা ইতিমধ্যেই বিজ্ঞাপন বাবদ উঠে এসেছে। এবং তিনি আরো বলেছেন যে 2-3 মাসের ভিতরে বাকি টাকা উঠে আরো কিছু উদ্বৃত্ত হয়ে যাবে। তাহলে বিরাট একটা সম্ভাবনাময় জায়গা কিন্তু এটা। অথচ একটু খালি কম্পেয়ার করবেন আপনারা, 2022 সালে এটা কি হয়েছিল জানেন? 2022 সালের বিশ্বকাপ শুরুর মাত্র 4 দিন আগে বিটিভি তোমা কনস্ট্রাকশনের কাছ থেকে এই সত্ত্ব কিনেছিল। তখন সেখানে খরচ হয়েছিল কত জানেন? 98 কোটি। এবং এই ব্যাপারে ওই সময় অনেক ঝই ঝামেলা, আপনারা সেটা জানেন অনেকেই, অনেকের হয়তো মনে থাকার কথা। এই তখন তো তথ্য এবং সম্প্রচার মন্ত্রী ছিলেন হাসান মাহমুদ। তিনি এখানে বড় ধরনের একটা শুভঙ্করের ফাঁকি দেবার জন্য, মাডিং গাডিং করার জন্য, লুটপাট করার জন্য তিনি এখানে অনেক তথ্য গোপন করেছিলেন। এবং এই যে তোমা কনস্ট্রাকশন, এই তোমা কনস্ট্রাকশনের কাছে এই প্রচার সত্য আসার আগে আরো অন্তত 4-5টা হাত ঘুরে তারপরে কিন্তু তোমার কাছ থেকে কিনেছিল বিটিভি। সরাসরি বিটিভি ফিফার কাছ থেকে তখন কেনে নাই বা কিনতে যায় নাই। কারণ কি? কারণ এই তোমা কনস্ট্রাকশনের কাছ থেকে কিনতে বাধ্য হয়েছিল, কারণ তোমা কনস্ট্রাকশনের যে মানিক, এই মানিক নোয়াখালী থেকে তিনি আওয়ামী লীগের নির্বাচন করেছিলেন। তাহলে তার বিরাট ক্ষমতা না? তিনি সত্ত্ব পেয়েছিলেন ভারতের কাছ থেকে, আর সেই তোমার কাছ থেকে নিলেন বিটিভি। যাই হোক, নির্বিঘ্নে ফুটবল প্রেমীরা এবার বিশ্বকাপ ফুটবল বিটিভির মাধ্যমে দেখতে পাবে। এখন আমরা একটু বিসিবির দিকে চলে যাই। বিসিবিতে আমাদের একটু নজর দেওয়া দরকার। আপনারা জানেন যে
বিসিবিতে আগের যে কমিটিটা ছিল, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে ওই কমিটিটা ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি করে দেওয়া হয়েছিল তামিম ইকবালের নেতৃত্বে। এখন এই তামিম ইকবালকে এখানে কেন আনা হলো? তামিম ইকবালকে আপনারা হয়তো শুধু জানেন তিনি বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক, এখানেই কিন্তু তার পরিচয় শেষ নয়। তার পরিচয় এখন আস্তে আস্তে বের হয়ে আসছে। তিনি বাংলাদেশ ক্রিকেটে খুব সূক্ষ্মভাবে আওয়ামী লীগকে এখানে প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করছেন এবং অনেকটা তিনি করে ফেলেছেন। একটু বললে আপনাদের গা শিউরে উঠবে যে তিনি কি করছেন এবং কার মদদে তিনি এটি করছেন। এই তামিম ইকবাল আপনারা জানেন, এ তো সেই ব্যক্তি, একটু বলে নেই, এ তো সেই ব্যক্তি, আপনাদের মনে আছে না যে ম্যাচ চলাকালীন সময়, ক্রিকেটের ম্যাচ চলাকালীন সময়ে টিভি স্ক্রলের নিচে দেখা গেল যে তামিম ইকবাল ঘোষণা দিয়েছেন তিনি অবসর নেবেন, তিনি আর ক্রিকেট খেলবেন না। নাটক একটি করে বসলেন। আচ্ছা, খেলবেন না যখন ভালো কথা, তিনি অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তিনি এটা নিতেই পারেন। এরপরে তার যিনি গুরু, এটা কিন্তু শুধু ক্রিকেটীয় গুরু নয়, তার রাজনৈতিক গুরুও বটে। তার শিকড় যেখানে, সেই রাজনৈতিক গুরু মাশরাফি বিন মুর্তজা, তিনি এসে যখন তাকে বললেন যে তুমি এই সিদ্ধান্ত নিতে পারবে না, তোমার এই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে, তার গুরুর কথায় তিনি আবার সিদ্ধান্ত পরিবর্তন করলেন। পরিবর্তন করে আবার তিনি অনেকটা বেহায়ার মতো ফিরে আসলেন ক্রিকেটে। ভালো কথা, বাংলাদেশের মানুষও তাকে সাধুবাদ জানালো। এরপরে তার রাজনৈতিক গুরু মাশরাফি বিন মুর্তজা তাকে নিয়ে গেলেন কোথায়? শেখ হাসিনার কাছে। শেখ হাসিনা তাকে অনেকটা মুকুট পরিয়ে দিয়ে আবার তাকে ক্রিকেটের মাঠে ফিরিয়ে আনলেন। তাহলে তার শিকড়টা কোথায় বুঝতে পেরেছেন? তার শিকড় মূলত ওইখানে গাঁথা। এরপরে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এসে যেটা হলো, বিসিবির একজন পরিচালক নাজমুল হোসাইন, তিনি এই তামিম ইকবালের চাল চলন, আচার ব্যবহার, চরিত্র বিশ্লেষণ করে তিনি তাকে দালাল আখ্যায়িত করলেন এবং বাস্তবিকই তিনি দালাল। তিনি স্রেফ একজন ভারতের দালাল ছাড়া আর কিছুই নয়। এইটা বলার পরে ক্রিকেটের ভিতরে ঘাপটি মেরে থাকা ভারতের যে দালালগুলো আছে, এদেশে ফ্যাসিবাদের যে দোসরগুলো আছে, তারা তখন মাথাচাড়া দিয়ে উঠেছিল। এমনকি নাজমুল ইসলাম, তারপরে আসিফ আকবর আমাদের শিল্পী, তারপরে আমিনুল ইসলাম বুলবুল, এদের জীবনটাই অনেকটা বিষিয়ে তুলেছিল। যাই হোক, নির্বাচন হয়ে গেল দেশে, বিএনপি সরকার ক্ষমতায় আসলো, আসার পরে তাদেরকে অনেকটা কোণঠাসা করে, তাদেরকে বাতিল করে এই তামিম ইকবালকে অ্যাডহক কমিটির মাধ্যমে তাকে বিসিবির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিলেন। পরে তামিম ইকবালের নেতৃত্বে একটা নির্বাচন হলো। এই নির্বাচনে তামিম ইকবাল ৭৪ ভোটের ভিতরে ৭৩টি ভোট পেয়ে বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন। ভালো কথা হলো, তুমি চালাও, যেহেতু সভাপতি নির্বাচিত হয়েছ, তুমি চালাও, ভালোভাবে চালাও। কিন্তু ওই যে ইল্লেত যায় না ধুলে আর খাসলত যায় না মরলে, ওর শেকড় তো অন্য জায়গায়। ওই নির্বাচনের ভিতরে দুইজন ব্যক্তিকে তুলে এনেছে, পাশ করিয়ে এনেছে পরিচালক হিসেবে। কারা জানেন? একজনের নাম সাকিব আহমেদ, চট্টগ্রামে। এটা যদি তামিমের ভাই ব্রাদার হতো তাহলে কোনো কথা ছিল না, ভাই ব্রাদার তো বটেই, কিন্তু স্রেফ ভাই ব্রাদার হলে কোনো কথা ছিল না। তিনি ২০২৩ সালের আওয়ামী লীগের যে শিল্প বিষয়ক কমিটি হয়েছিল, সেই কমিটির তিনি একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন। এই যে দেখুন, প্রমাণ আমি দিয়ে দিচ্ছি, এবং এটা ভাইরাল হয়েছে, আপনারা এর আগেও হয়তো দেখেছেন, তারপরে আমি রেকর্ড হিসেবে রেখে দিলাম। এরকম একজন পদাধারী আওয়ামী লীগকে তিনি তার নির্বাচনে জিতিয়ে এনে ক্রিকেটে বসিয়েছেন। এরপরে আরো একজন এনেছেন, তামিম ইকবালের যে বিপিএল দল বরিশাল, সেই বরিশালের যিনি মালিক মিজানুর রহমান, এই মিজানুর রহমান বরিশাল থেকে চুপি চুপি আওয়ামী লীগের থেকে মেয়র হিসেবে নমিনেশন পেপার কিনেছিলেন। দেখুন তিনি কি পরিচয় দিচ্ছেন, তার মুখ দিয়ে শুনুন একটু।
এটা সত্য, আমি ব্যবসায়ী, বাট আমি ছাত্র জীবন থেকে ছাত্রলীগ করা এবং আমি বর্তমানে ত্রাণ ও সমাজ কল্যাণ সদস্য রয়েছি এবং আমি বরিশাল জেলা আওয়ামী লীগ সৈনিক লীগের সভাপতি। এই লোকগুলোকে তামিম ইকবাল অত্যন্ত সুকৌশলে গোপনে গোপনে ক্রিকেটে প্রতিষ্ঠিত করেছেন। অথচ তার আগে আমরা জানি যে বিএনপির পারিবারিক এই একটা কমিটি হয়েছিল এখানে, অর্থাৎ মা বাবার দোয়া ক্রিকেট ক্লাব এটার নাম দেয়া হয়েছিল। আর তামিম ইকবাল এখন এসে ওইখানে একটু গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে আর কি, দুইজন আওয়ামী লীগ কেনেছে, কিন্তু এখানে জামাতের কারো ঠাঁই হয় নাই। জামাত ঘোরানার, এনসিপি ঘোরানার কারো এখানে ঠাঁই হয় নাই। তার মানে বুঝতে পারছেন আপনারা যে আওয়ামী লীগ এবং বিএনপি ইতিমধ্যেই ক্রিকেট দিয়েই শুরু, এবং সেটা তামিম ইকবালের মাধ্যমে শুরু হয়েছে। তারা মিলিয়ে মিশে ভাগ বাটোয়ারা করে খাবে, এরকম মহড়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টা আপনাদের কাছে কেমন মনে হয়েছে বা আপনারা কি মনে করেন এই ব্যাপারে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।